নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, আজকে ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে, কারণ আপনারা থাম্বনেলটা দেখেছেন যে মার্কেটে আমরা লস করি কেন এবং এই লসটা আমরা কীভাবে এড়াবো এবং আমরা এই লস থেকে আমরা কীভাবে আমরা লাভে আসব। অর্থাৎ এরপর থেকে আমরা লাগাতার কন্টিনিউয়াসলি আমরা লাভে থাকবো, লসে আর আমরা করবো না, আমাদের লসের দিনগুলো আমাদের ভুলে যেতে হবে। এইটা নিয়েই আজকে ভিডিওটা, ভীষণ ইন্টারেস্টিং ভিডিও এবং এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো এবং আমাদের যে ভুলগুলো আমরা করেছিলাম সেই ভুলগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারবো। তা এই ভিডিওর যে মূল আমাদের যে আজকে আলোচ্য বস্তু, সেখানে যাওয়ার আগে আমি বর্তমান যে মার্কেট যে কন্ডিশন, বর্তমান মার্কেটটা নিয়ে একটু আলোচনা করব, অবশ্যই করব, এবং এই মার্কেটে আমাদের কী করা উচিত এবং মার্কেটের বর্তমান সিচুয়েশান কী, আসলে আমরা সেখানে একটু আলোকপাত করি। তা এখানে ভিডিওতে এগুলোর আগে একটা কথা বলে রাখি, যদি আজকে আমার এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে আপনারা করবেন কি, আমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে বেল যে আইকনটা আছে, যে বেল নোটিফিকেশানটা আছে, সেটা আপনারা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিও যখনই আসবে আপনারা কিন্তু ইউটিউবে দেখতে পাবেন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনারা যারা পরিচিতরা আছেন, যারা শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাদেরকে এটা শেয়ার করবেন, যাতে করে তারাও কিছু উপকৃত হয়। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভিডিওটা থেকে আপনাদের কেমন লাগলো, আপনাদের কমেন্ট পড়ি এবং কমেন্টে উত্তর দিই। আর আপনাদের পোর্টফোলিও নিয়ে এবং মিউচুয়াল ফান্ডই হোক আর শেয়ার মার্কেটই হোক, যদি আপনাদের কোনো রকম যে কথাগুলো নিয়ে আজকে আলোচনা করবো, যে বিভিন্ন আপনার লসে রান করছে বা আপনার লাভে রান করতে যাই কোনো কেন, যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি হোয়াটসঅ্যাপে পড়ি এবং উত্তর দিই। কারণ এখানে এই জাতীয় কোনো প্রশ্ন করলে ইউটিউবের বা আমাদের সেবির নিয়ম অনুযায়ী এখানে উত্তর দেওয়ার কিছু অসুবিধা আছে, সেজন্য আপনারা আমাকে একটা পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবেন। আসুন আমরা একটা ভিডিও মূল পর্বে যাচ্ছি। আপনারা জানি যে বর্তমানে কিন্তু আবার একটা যুদ্ধ চলছে। আমরা একটার পর একটা, সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে পরে, আমাদের ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের পরে একটার পর একটা যুদ্ধ চলছে, আবার সেই ইরান ইসরায়েলের যুদ্ধ চলছে এবং এই যুদ্ধটা কিন্তু বেশ ভয়ঙ্করের দিকে কিন্তু চলেছে। কারণ এরা কেউ ছাড়ার পাত্র নয়। আজকে ইরান মিসাইল ছাড়ছে, তো আগামীকাল ইসরায়েল মিসাইল ছাড়ছে, আবার ইরান ছাড়ছে, আবার ইসরায়েল মিসাইল ছাড়ছে। ওই দিক থেকে ট্রাম্প আবার যথেষ্ট হুমকি দিতে আরম্ভ করেছে। সুতরাং সমস্ত নিয়ে কিন্তু একটা বেশ গোলমেলে অবস্থা চলেছে। কিন্তু তবুও কিন্তু এটা আমাদের আজকের শেয়ার মার্কেটে, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে কিন্তু কোনো রকম কিন্তু সেরকম কিছু ঘটনা ঘটেনি, কোনো খারাপ ঘটনা কিন্তু এখন ঘটেনি। এবং তার মূল কারণ হচ্ছে যে আমাদের দেশ ইন্ডিয়া কিন্তু ডাইরেক্টলি এই ব্যাপারটা কিন্তু এখন মতো কোনো ইনভলভ হয়নি বা কোনো মতামত তারা দেয়নি। কিন্তু এখানে আমাদের কী ক্ষতি হতে পারে না, অয়েল প্রাইস। অর্থাৎ যেহেতু এরা তেল সরবরাহকারী দেশ, সুতরাং এখানে যদি অয়েল প্রাইস, যদি তেলের দামটা বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের মার্কেটের পক্ষে এটা খুবই খারাপ এবং আগামী দিনেও কিন্তু এটা খুবই খারাপ হবে। তবে সাধারণত দেখা যায় যে যুদ্ধের জন্য যখন তেলের দাম বাড়ে, সেটা কিন্তু যুদ্ধ থেমে গেলে আবার কিন্তু সেই তেলের দামটা কিন্তু আবার সেই জায়গায় চলে আসে। অর্থাৎ এটা কিন্তু খুব টেম্পোরারি ইস্যু এবং এটা কিন্তু খুব পার্মানেন্ট প্রবলেম নয়। তাহলে আমরা কি জানতে পারলাম যে যুদ্ধের জন্য আমাদের পরিস্থিতি কিছুটা খারাপ হতে পারে, যদি এখনও হয়নি। বর্তমানে আমাদের মার্কেট কী আছে না, দুটো রেঞ্জ আছে, সবসময় মনে রাখবেন, 24,500 আর 25,100। অর্থাৎ 25,100 ওপরে গিয়ে যদি নিফটি একদিন বা দুদিন যদি ক্লোজ দেয়, তাহলে আমরা ধরে নিতে পারি তারপরে কিন্তু মার্কেট, এবং যদি তোমার মার্কেটে মোটামুটি কোনো খারাপ খবর না থাকে, তাহলে সেখান থেকে কিন্তু মার্কেট কিন্তু আবার একখানা বুলরান দেখাবে। হয়তো বলা যায় না, হয়তো আগের হাইও এটা ছুঁয়ে ফেলতে পারে। তার কারণ হচ্ছে এর মাঝে কিন্তু সেরকম স্ট্রং রেজিস্ট্যান্স কিছু নেই। আর হচ্ছে কি না, 24,500, অর্থাৎ 24,500 যদি কখনো ব্রেক করে দেয় এবং ব্রেক করে দিয়ে যদি ক্লোজিং দেয়, তাহলে কিন্তু একটু কিন্তু মার্কেট একটা সেখান থেকে কারেকশন যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু আমরা একটা খুব মজার ঘটনা দেখতে পাচ্ছি কি, যে 24,500 কাছাকাছি যখনই আসছে, তখনই কিন্তু মার্কেটে একটা বাই আসছে এবং মার্কেটকে কিন্তু ঠেলে ওপরে নিয়ে যাচ্ছে। আবার যেই 25,000 কাছাকাছি মার্কেটে যাচ্ছে, আবার কোনো সেলিং ফিচার আসছে, আবার এটা চলে আসছে। এবং এইটা কিন্তু চলছে আমাদের প্রায় মিডল অফ মে থেকে। অর্থাৎ মিডল অফ মে থেকে প্রায় প্রতিদিন মার্কেট কিন্তু ওই 24,500-তে যাচ্ছে, আবার সেখানে বাইং আসছে, মার্কেট ঠেলে উঠিয়ে দিচ্ছে, আবার 25,000 কাছে যাচ্ছে, আবার সেলিং আসছে। সুতরাং আমাদের খুব ভালো করে এই দুটো কিন্তু আমাদের জায়গা আমাদের লক্ষ্য রাখতে হবে, যে 25,100-র উপরে আমাদের ক্লোজিং এবং 24,500 আমাদের ভেঙে না যায়। তবে একটা কথা কি না, এইখানটায় আমাদের কিন্তু খুব কশাস থাকতে হবে। কারণটা কি, তখন যুদ্ধর ব্যাপারটা যখনই আসবে, আপনারা দেখবেন এর আগেও হয়েছে, যদি কোনো দিন রাত্রিবেলা
বা ধরুন আর্লি মর্নিংয়ে যদি ডিক্লেয়ার হয়ে যায় যে সিজফায়ার যদি ডিক্লেয়ার হয়ে যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেট একটা গ্যাপ আপে খুলবে, জেনে রাখবেন। আজকে এখন মার্কেট যেটা নার্ভাসনেসটা আছে, যে মার্কেটে আমরা নার্ভাসনেসটা দেখছি, বা এই যে একটা লিমিটের মধ্যে মার্কেট ওঠানামা করছে, এটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাপ আপ ওপেনিং দেখবেন, একটা গ্যাপ আপ ওপেনিং হয়ে যাবে, সেখানে মার্কেটে র্যালি দেবে। সেজন্য এখান থেকে এখানে আমাদের প্রফিট বুক করে পুরো বেরিয়ে আসা, বা আমাদের ধরুন কোনো শর্ট করা ইত্যাদি কিন্তু আমার মনে হয় এখন ঠিক হবে না। বা আপনাদের যদি প্রচুর প্রফিট থাকে, আপনারা অল্প কিছু বুক করতে পারেন, পুরো প্রফিট বুক না করে। আর এখানে আমরা বলবো যে পুরো টাকাও আমরা ইনভেস্ট করতে বারণ করবো। যদি আপনি যেটা ইনভেস্ট করতে চান, আপনি একটা পার্ট বা একটা ইনস্টলমেন্ট এখানে ইনভেস্ট করতে পারেন, কিন্তু কখনোই পুরো টাকা ইনভেস্ট করবেন না। কারণ মার্কেট যদি ওপরে চলেও যায়, 26,000 চলেও যায়, মার্কেট কিন্তু সেখান থেকে একটা কারেকশান দেবেই। কারণ মার্কেট কখনো একভাবে যায় না, মার্কেট জিগজ্যাগ হইতেই যায়। সুতরাং আমরা আমাদের যে ক্যাপিটালটা যেটা কিছু থাকে, আমরা সেটা বাঁচিয়ে রাখবো। আমরা কারেকশান দিলে যে ভালো ভালো স্টকগুলো আমাদের ধরা টার্গেট আছে, আমরা সেখানে ইনভেস্ট করবো। এবার আসুন, আর বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের যে ভিডিওর যে আমাদের মূল আলোচ্য বিষয়, সেখানে আমরা চলে যাচ্ছি। এখন আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, যারা আমার চ্যানেলে দীর্ঘদিন ধরে ভিডিও দেখছেন, আপনারা তো শুনে থাকবেন যে কথাগুলো আমি অনেকবারই বলেছি। কিন্তু আজকে আমাকে এরকম একটা ভিডিও এই জন্য করতে হচ্ছে, আমি গত বেশ কয়েকদিন ধরে হোয়াটসঅ্যাপে বেশ কয়েকটা মেসেজ আমার কাছে এসছে, যাতে করে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন যারা ইনভেস্টাররা আছেন, তারা এত বাজে বাজে স্টক এবং এত পরিমাণে তারা স্টক ধরেছেন এবং তাদের পোর্টফোলিওতে এত বেশি করে তারা লস দেখাচ্ছে, আমাকে করে বলছে যে বলুন স্যার এখন কী করব। আপনি যদি একটা মুমূর্ষু রোগী ডাক্তারের কাছে নিয়ে আসেন, ডাক্তারখানে কী করতে পারে? তাকে স্যালাইন দিতে পারে, তাকে অক্সিজেন দিতে পারে, বড় জোরে এটা করতে পারে, বা তার একদম মুমূর্ষু রোগী তার যা চিকিৎসা সেটুকু করতে পারে। কিন্তু সেই মুমূর্ষু রোগীকে রাতারাতি উঠিয়ে চাঙা করে দেবে, এটা সম্ভব না। ঠিক সেরকম আপনার পোর্টফোলিওটাকে, একটা 4 লাখ টাকার পোর্টফোলিও যদি দেখি আমি 2 লাখ টাকা কি 2 লাখ টাকা জায়গায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ প্রায় 1.5 লাখ টাকা 2 লাখ টাকা লসে দাঁড়িয়ে আছে, সেখান থেকে আপনি কী করতে পারেন? এবং পোর্টফোলিওটা দেখলে সত্যি খুব খারাপ লাগে। তখন একটা কথা কি, আমরা যারা মার্কেটে ইনভেস্ট করি, আমরা সবাই খুব সাধারণ মধ্যবিত্ত মানুষ। আমরা চাকরি করে যে মাইনেটা পাই, তার থেকে আমরা সেভিংস করে, সেই সেভিংসটাকে আমরা ব্যাংকে বা পোস্ট অফিসে বা যেগুলো আমাদের গ্যারান্টেড ইনকাম আছে সরকারি, সেখানে আমরা না রাখি না। তার কারণ হচ্ছে কি, সেখানে আমাদের যে আমরা প্রফিটটা আর্ন করি বা যেটা আমাদের ইন্টারেস্টটা দেয়, সেটা খুবই সামান্য, 5%, 6% খুবই সামান্য। সেটা না, এবং সেটা জাস্ট ইনফ্লেশনের সমান, তার কিছু লাভও হয় না। সেজন্য আমরা করি কি, মিউচুয়াল ফান্ডে শেয়ার মার্কেটে ইনভেস্ট করি। কিন্তু সেখানে ইনভেস্ট করার পরে যদি আমি দেখি যে আমাদের লস হচ্ছে, এটা কিন্তু খুবই দুঃখের ব্যাপার, এটা খুব প্যাথেটিক ব্যাপার, খুব খারাপ লাগে আমার। সেই জন্য আমি আজকে ভিডিওটা করতে এলাম, এবং এই ভিডিওটা আমি বলবো আপনারা পুরোটা দেখুন, দেখে কিন্তু আপনাদের মনে হয়, আশা করি আপনাদের কিছুটা আপনারা উপকৃত হবেন। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে, আমি বলবো কি না, আপনারা এফএনও করবেন না, ফিউচার অপশন করবেন না। তখন এফএনও যারা করেন, যারা এই ভিডিওটা দেখছেন এবং যারা করেন, আপনারা জানেন যে এফএনও কিন্তু একটা মারাত্মক নেশা। এটা মদের বা ড্রাগন নেশার থেকেও কিন্তু বড় নেশা। মদের নেশা, ড্রাগন নেশা তো ছাড়া যায়, কিন্তু এফএনও যারা একবার করেছে, তারা কিন্তু এফএনও থেকে চলে আসতে পারে না। এটা আমার কথা না, এটা বড় বড় অ্যানালিস্টের কথা। তার কারণ হচ্ছে, আপনাকে এফএনওতে যারা নিয়ে এসছে, তারা এই গল্প বলে নিয়ে এসছে যে অল্প কিছু টাকা ইনভেস্ট করো, তার 5 গুণ 6 গুণ 10 গুণ টাকা ইনকাম করবে। অর্থাৎ আপনাকে লোভে পড়ে, আপনাকে লোভ দিয়ে নিয়ে এসছে। কিন্তু আপনি বলুন তো সত্যি কথা, আপনি তাই সে টাকা ইনকাম করতে পেরেছেন কখনো? হ্যাঁ, কখনো কাকতালীয়ভাবে আপনার মিলিয়ে যেতে পারে, আপনি হয়তো 1বার বা 2বার করতেও পারেন, আমি তর্কের খাতে ধরে নিচ্ছি। কিন্তু আলটিমেটলি কিন্তু এফএনও করে আপনি লাভ করতে পারবেন না। তার কারণ হচ্ছে কি, শেয়ার মার্কেটের স্ট্যাটিস্টিক্স। শেয়ার মার্কেটে বলে যে 98 থেকে 99% লোক কিন্তু এই এফএনও করে কিন্তু লস করেছে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে সারা ভারতবর্ষে হাতে গোনা কয়েকটা লোক এই এফএনও করে তারা লাভ করেছেন, এবং তারাই তাদের ট্রেনিং ক্লাসে গিয়ে বলে, আমি তাদের নাম করতে চাইছি না কারণ সোশ্যাল মিডিয়ায় নাম করা অসুবিধা আছে, তারা বলে যে ম্যাক্সিমাম 15 থেকে 20% যদি কেউ এফএনও থেকে লাভ করে লাগাতার, সে খুব ভালো লাভ করেছে। লাভ বলতে আমি এই বলছি না যে আজকে 40% লাভ করলো, কালকে গিয়ে আবার 10% লস করলো, এটা নয়। কন্টিনিউয়াস প্রসেস, যদি লাগাতার তারা 15 থেকে 20% লাভ করতে পারে, এরকম বড় লাভ তারা করেছে। কিন্তু আপনি দেখবেন যে এফএনও করে কিন্তু যারা সাধারণ ইনভেস্টার আছেন, তারা করেন না। যারা করেন, তাদের মার্কেট সম্বন্ধে খুব স্ট্রং নলেজ আছে, তারা যথেষ্ট তারা মার্কেট সম্বন্ধে বোঝেন, এবং তারা প্রচুর খবরাখবর রাখেন, তারাই কিন্তু এফএনও থেকে একমাত্র প্রফিট করতে পারেন। এবং তারাও কিন্তু প্রচুর লস করেন, এটা আমরা তাদের ভিডিও দেখেছি, আমরা তাদের কথা শুনেছি যে তারা প্রচুর লস করেন। 2 নম্বর পয়েন্ট আসছে কি, ইন্ট্রাডে করবেন না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনাদের খুব খারাপ লাগবে, কারণ আমি জানি শেয়ার মার্কেটে যারা আছে, বা যারা বিশেষ করে যারা ইয়াং ছেলেরা শেয়ার মার্কেটে আসে, তারা খুব
ইন্টারনেটের মজাটা পায়, যে এক্ষুনি কিছু টাকা ইনভেস্ট করলাম, তাদের কাছে পুঁজি কম থাকে, খুব সহজেই তাদের পুঁজি কম, তারা মনে করে যে আমার তো অল্প পুঁজি আছে, আজকেই টাকা ইনভেস্ট করলাম, কিছু লাভ করলাম, টাকাটা নিয়ে নিলাম, আমার টাকা আমার কাছে চলে এলো, আবার কালকে ইনভেস্ট করলাম, আবার করলাম। দেখবেন আপনি যদি 20,000 টাকা নেই বা 50,000 টাকায় মার্কেটে আসেন, আপনি যদি ইন্টারনেটে করেন, তবে 1 মাস 1.5 মাস 2 মাস পরে গিয়ে আপনার আসল টাকাটা আছে কি না আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন। আপনি আসল টাকাটাও আপনার থাকবে না, এবং আসল টাকাটা যেতে যেতে একসময় আপনার ক্যাপিটাল কিন্তু নীল হয়ে যাবে। এটা একবার না, আমি প্রচুর দেখেছি। কারণ আমার এতদিনের যে ইনভেস্টমেন্ট বলুন বা ট্রেডিং এক্সপিরিয়েন্স আছে, এই এত বছর এক্সপিরিয়েন্সকে আমি দেখেছি। এবং আমি যখন আমি একসময় ব্রোকারের হাউসে যেতাম, ব্রোকার হাউসে আমার যাতায়াত ছিল, এবং তাদের সাথে আমি কথাবার্তা বলতাম, তারাও এটা বলতো। এবং আজকে জিরোধার যে মালিক নিতিন কামাত, তিনি moneycontrol.com আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন। সেখানে ইন্টারভিউতে বলেছেন যে 97% লোক কিন্তু শেয়ার মার্কেটে লস করে, আর 2% লোক কি করে না ব্যাংক এফডির সমান বা তার থেকে কম তারা লাভ করে, আর 1% লোক টাকা তারা প্রফিট করে। আর এই 98% লোকের যে লসটা, সেটা এই 1% লোক কিন্তু এনজয় করে। অর্থাৎ কি, আপনাকে যদি ভালো মতো শেয়ার মার্কেট শিখে জেনে আপনি আসেন, আপনাকে চেষ্টা করতে হবে আমি 1%-এর মধ্যে থাকবো। তাহলে 1%-এর মধ্যে থাকতে গেলে আপনাকে কী করতে হবে না, 99% লোক যেটা করে আপনি সেটা করবেন না। আপনি ভালো করে শিখে পড়ে তারপরেই আপনি যদি করেন সেটা হবে। আসুন আমরা আরও যখন পয়েন্ট আলোচনা করব, আপনাদের আরও ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা কি, আপনার টোটাল পোর্টফোলিও যা আপনার যে টোটাল ইনভেস্টমেন্ট যেটা করেছেন, তার মধ্যে 5%-এর বেশি আপনি কোনো স্টকে একটা স্টকে ইনভেস্ট করবেন না। সে স্টকটা আপনার যতই ভালো হোক, যতই আপনার কাছে লাভজনক হোক, যতই আপনি মনে করেন যেখানে ইনভেস্ট করবে শিওর পয়সা পাবো, তবু করবেন না। কেন করবেন না আমি বলছি। এবং আমি তো বলবো যদি স্মল ক্যাপ হয় তাহলে 3 to 4%, আর যদি লার্জ ক্যাপ বা খুব ভালো মিড ক্যাপ হয় তাহলে 4 to 5%। কেন করবেন না? দেখুন, আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা দেখেছি, অতীতে আমরা প্রচুর দেখেছি যে অনেক ভালো ভালো স্টক কিন্তু দেখেছি যে ইনভেস্ট করার পরে আর কিন্তু তারা অনেক দিন, দীর্ঘদিন ধরে তারা কিন্তু পারফর্ম করতে পারেনি, আবার সেখান থেকে তলা পড়ে আছে। কারণ কি, আপনি যখন ইনভেস্ট করলেন তারপরে সেই স্টকের যে কোনো খারাপ খবর আসবে না কেউ বলতে পারে না। সুতরাং আপনাকে এই সমস্ত রিস্কগুলোকে আপনাকে মাথায় নিয়ে নিতে হবে যে আমি তাই ইনভেস্ট করছি, আজ না হোক 15 দিন পরে হোক, 1 মাস পরে হোক, আপনার কোনো খারাপ খবর এলো, স্টকটা সেখান থেকে একটা খারাপ খবর এসে ওখান থেকে 20%, 25%, 30% পড়ে যেতে পারে, এমনকি 50% পড়ে যেতে পারে। তাহলে হবে কি, আপনার যে বাকি স্টকগুলো আছে সেখান থেকে যে আপনি লাভটা করবেন, সেখানে আপনার এইখান থেকে যে আপনি লসটা করলেন সেটা মেকআপ দিয়ে আপনার টোটাল পোর্টফোলিওতে কিন্তু একটা আপনি ভালো পার্সেন্টেজ লাভ করতে পারবেন। সেই জন্য আপনি করবেন কি না, কোনো স্টকে বেশি টাকা ইনভেস্ট, আমি অনেকের কাছে দেখেছি যে যা টাকা ছিল কারো কাছ থেকে শুনেছে সব টাকা ইনভেস্ট করে দিয়েছে, রাতারাতি বড়লোক হবে। রাতারাতি বড়লোক স্টক মার্কেটে হওয়া যায় না। স্টক মার্কেট কিন্তু জুয়ো খেলার জায়গা নয়। স্টক মার্কেট ইজ নট এ প্লেস ফর গ্যামলিং। এটা গ্যামলিংয়ের জায়গা নয়। এই গ্যামলিং এটাকে যারা ভেবে নেবে তারা কোনো দিন স্টক মার্কেট থেকে পয়সা আয় করতে পারবে না। আমার কথাটা প্লিজ মনে রাখবেন, কোনো দিন তারা আয় করতে পারবে না। যারা স্টক মার্কেট থেকে রিচ ম্যান হয়েছে তারা কিন্তু পড়াশুনো করেছে, জেনে শুনে তারা ইনভেস্ট করেছে, এবং তারা লং টার্ম ইনভেস্টেড থেকে তবেই পয়সা আয় করেছে। সুতরাং আমি বলে দিচ্ছি যে স্টক মার্কেট কখনো গ্যামলিংভাবে নেবেন না, এবং কখনোই আপনারা 5%-এর বেশি কোনো স্টকে ইনভেস্ট করবেন না। আর কি করবেন না, নেক্সট পয়েন্ট আসছে, কোনো পুয়ার স্টকে ইনভেস্ট করবেন না। এবং মনে রাখবেন, যে সমস্ত স্টক মার্কেটে খুব চলছে, সবার মুখে চলছে, সেই সব স্টকে ইনভেস্ট করবেন না। তার কারণ সেই স্টকগুলোতে ইনভেস্ট করলে আপনার যে কোনো সময় আপনি ফেঁসে যেতে পারেন। কারণ এগুলো হচ্ছে এগুলো হচ্ছে অপারেটর ড্রাইভেন স্টক এগুলোকে বলে। অর্থাৎ তারা এই স্টকগুলোকে নিয়ে ওপর নিচ করে এবং আপনাদের মধ্যে একটা লোভের সৃষ্টি করে, এবং সেখানে পা দিলে কিন্তু আপনার পা পিছলে যাবে। আর ডু নট ইনভেস্ট ইন এ স্টক ফ্রম ইউর টিপস, ফ্রম এনি টাইপ অফ টিপস। আমাদের কি হয় না, আমরা টিভি দেখি, টিভিতে আমরা বিভিন্ন শেয়ার চ্যানেলে দেখবেন অনেক টিপস দেয় অ্যাঙ্কাররা, সেই টিপস দেখে আমরা ইনভেস্ট করে দিই, চোখ বুঝে ইনভেস্ট করে দিই। আমরা দেখিও না স্টকটার কী পজিশন আছে। আমরা হয়তো অফিস যাচ্ছি, কোনো বন্ধু বললো যে এই স্টকটা খুব ভালো, নিয়ে এই স্টকটা প্রচুর প্রফিট হয়েছে, আপনারা ইনভেস্ট করে দিলেন। কোনো ম্যাগাজিনে পড়লেন, ইনভেস্ট করে দিলেন। ইউটিউবে গিয়ে কেউ বললো, আপনারা ইনভেস্ট করে দিলেন। আমি বলছি না যে এইগুলো কোনোটাই কখনো সবকটা স্টক খারাপ হবে, কিন্তু আপনি কারোর কাছ থেকে যদি শোনেন, বা আপনি টিভি দেখেন, বা আপনি ইউটিউবে কোনো ভিডিও দেখেন, আপনি নিজে কিন্তু প্লিজ এইটাকে একবার আপনি ইন্টারনেটে গিয়ে, আজকাল ইন্টারনেটে গিয়ে সার্চ করে সব কিছু জানা যায়। আপনারা গিয়ে সেখানে তার চার্ট দেখে, সেই তার ফান্ডামেন্টাল দেখে আপনারা প্লিজ দেখে নিয়ে ইনভেস্ট করবেন। তখন এইটা আপনার হার্ড আর্ন মানি, আপনি হার্ড আর্ন মানি ইনভেস্ট করবেন কারোর কথা শুনে।
কারো কথা শুনে আপনি হার্ট মাইন্ড ইনভেস্ট করে দেবেন, তারপরে লস হলে কি আপনাকে সেই টাকাটা দেবে? সুতরাং আপনি কখনোই কিন্তু নিজের দায়িত্বে নিজে জেনে বুঝে তবেই কিন্তু প্লিজ আপনি ইনভেস্ট করবেন। নেক্সট পয়েন্ট হচ্ছে এমন কোনো স্টকে ইনভেস্ট করবেন না যেটা অলরেডি খুব র্যালি দিয়ে দিয়েছে। আমরা জানি যে 2024 সালে ডিফেন্সের স্টক এবং রেলের স্টক কিন্তু প্রচুর র্যালি দিয়েছিল, এবং র্যালি দেওয়ার পরে প্রত্যেকে মুখে মুখে সেই নামগুলো আমি নামগুলো বলতে চাইছি না, সেই প্রত্যেকটা রেলের স্টক এবং ডিফেন্সের স্টক ছিল এবং সবাই তারা সেখানে ইনভেস্ট করেছে। কিন্তু আপনি একটা জিনিস বুঝতে পারছেন না কেন, যে স্টকটা সবার মুখে মুখে এসছে সেটা কেন এসছে, কখন এসছে? যখন স্টকটা অনেকটা উঠে গেছে। অর্থাৎ একটা স্টক পপুলার কখন হয়? যখন স্টকটা নিচ থেকে অনেকটা উঠে যায়, হয়তো 50% 60% উঠে গেছে, আপনি সেখানে গিয়ে ইনভেস্ট করলেন। এবার দেখা গেল কিছুদিন পরেই দেখা গেল, এবং সেখানটায় আপনি কোথায় ইনভেস্ট করছেন না, যেখানে প্রফিট বুক করে লোকে বেরিয়ে আসবে, যেখানে প্রফিট বুক করে লোকে বেরিয়ে আসবে আপনি সেখানে গিয়ে ইনভেস্ট করছেন। এবং যখনই সেখানে ইনভেস্ট করছেন দেখলেন আপনি তার শেষ স্টকটা দেখলেন রাতারাতি স্টকটা অনেকটা পড়ে গেছে। এটা আমরা কিন্তু গত সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমরা দেখেছি যে রেলওয়ে এবং ডিফেন্সের স্টক যাদের কাছে ছিল তাদের কী অবস্থা হয়েছিল। একটা স্টক 30%, 40%, 50% পড়ে গিয়েছিল, এবং তাদের কাছ থেকে আমি প্রচুর মেসেজ পেয়েছি, খবর পেয়েছি, এবং তাদেরকে আমি একই কথা বলেছি যে কখনো কোনো পপুলার স্টকে যাবে না। কেন যাবে না শুনুন, দেখুন 5,500 স্টক মার্কেটে আছে, ওই ডিফেন্সের কটা স্টক, ওই রেলের কটা স্টক, সেটা কি স্টক নেই? আমাদের তো সেগুলোতে ইনভেস্ট করতে আমরা করেছি, আমরা ইনিশিয়াল স্টেজে করেছি, প্রফিট নিয়েছি, বেরিয়ে এসেছি। কিন্তু আপনি যদি সেই স্টকটাকে লোকের কাছ থেকে মুখে কথা জিজ্ঞেস করেন, আপনি করছেন কিন্তু একদম ওপরে গিয়ে ধরছেন, এবং ঠিক যখন লোকে প্রফিট বুক করে বেরিয়ে আসবে আপনি সেখানে গিয়ে ঢুকছেন, আপনি ফেসে যাচ্ছেন। সেই জন্য মনে রাখবেন যে কোনো পপুলার স্টক বা যে স্টকগুলো প্রচণ্ড র্যালি দিয়ে দিয়েছে সেগুলোতে কিন্তু ঢুকবেন না। আরেকটা খেলা মার্কেটে বলে দিচ্ছি, দেখবেন অনেক স্টক দেখবেন সার্কিট করতে করতে উঠে যাচ্ছে। কোনো স্টক, একটা স্টক যখন সার্কিট করতে, আজকে আপনি দেখলেন 5% সার্কিট, আবার তারপর দিয়ে দেখলেন 5% সার্কিট, আবার তারপর দিয়ে দেখলেন 5% সার্কিট, অর্থাৎ অলরেডি 15% স্টক বেড়ে গেছে। এবার যেদিন সার্কিট খুললো আপনি সবাই কী করে আমি দেখছি ম্যাক্সিমাম লোক, আমার এটা দেখা, আমার এটা দিনের পর দিন দেখে এসেছি, এবার দেখলো স্টকটা তো প্রচুর বেড়ে গেছে, ওখানে তারা ইনভেস্ট করে দিল। আপনারা একবারও বুঝলেন না এই যে সার্কিট করছে এটা কে করছে, এটা কারা করাচ্ছে, পিছনে কারা আছে। আপনি যদি স্টক কিনি তাহলে কিন্তু স্টক সার্কিট হয় না, জেনে রাখুন। এগুলো হচ্ছে অপারেটর ড্রাইভেন স্টক, এই অপারেটররা এগুলোকে নিয়ে সার্কিট করছে। অর্থাৎ যে সাধারণ ইনভেস্টাররা আছে যারা তলায় পড়ে আছে, যারা গরিব ইনভেস্টার, অল্প যাদের পুঁজি, তাদেরকে তারা লোভ দেখাচ্ছে, অর্থাৎ সেই লোভে পড়ে গিয়ে তারা সেখানে ইনভেস্ট করছে। এবার যখনই সার্কিটটা খুলে যাচ্ছে আপনি ইনভেস্ট করছেন, তারপর দিন আপনি দেখলেন কি ওটা সেলিং সার্কিট হয়ে গেছে, অর্থাৎ যেটা বাইং সার্কিট ছিল সেটা সেলিং সার্কিট হয়ে গেছে। এবং সেলিং সার্কিট তারা কিন্তু যাদের প্রফিট বুক করার, তারা যেই ওটা খুলেছে তারা কিন্তু প্রফিট বুক করে বেরিয়ে এসছে। যেই তারা প্রফিট বুক করছে, কারণ তারা প্রফিট বুক করছে হেভি অ্যামাউন্টের, তারা ওর মার্কেট শুরু হওয়ার প্রথমেই তারা ঝুড়ি ঝুড়ি স্টক এনে ফেলে দেয়, এবং তাদেরটাই কিন্তু তখন গিয়ে স্টকটা কিন্তু আপনার লোয়ার সার্কিটে গিয়ে অর্থাৎ সেলিং সার্কিটটা হয়ে যায়, এবং দেখবেন আপনি সেই স্টক থেকে আর বেরিয়ে আসতে পারছেন না, একদম তলায় গিয়ে আপনার প্রচুর টাকা লসে গিয়ে আপনি যে স্টকটা কিন্তু আপনি ফেসে আছেন। আজকেই আমাকে একজন ফোন করেছিলেন যে তারা সে রিলায়েন্স পাওয়ার ধরেছে। রিলায়েন্স পাওয়ার যখন 30, 31, 32, 35 টাকা ছিল তখন কিন্তু আপনি ধরেননি। আপনি ধরেছেন কখন? যখন স্টকটা চলে গেছে 60 টাকার উপরে, অর্থাৎ 60 টাকার উপরে গিয়ে স্টকটা সেখান থেকে লোকে সেল করে প্রফিট নেবে, সেখান থেকে আপনি করেছেন কি ওখানে আপনি ধরে নিয়েছেন। এইবার করে হয়েছে কি সেলিং সার্কিট হয়ে গেছে, এবং সেলিং সার্কিট 2 দিন চলতে পারে, 3 দিন চলতে পারে, এবং যখন সেলিং সার্কিট যখন খুলবে তখন দেখলেন আপনি আর স্টকটা বেরিয়ে আসতে পারছেন না। এই ধরনের খেলা কিন্তু মার্কেটে চলে, সুতরাং এগুলো করবেন না। নেক্সট স্টক যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে কোনো পেনি স্টকে ঢুকবেন না। ওই 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা স্টকে ঢুকবেন না। অনেকেই করে কি ভাবছে 3 টাকা, 4 টাকা স্টকে ঢুকলাম, অনেক স্টক কিনলাম, আমার কাছে অল্প পুঁজি আছে, অনেক স্টক কিনলাম, প্রচুর লাভ করলাম। একবার আপনি চিন্তা করলেন না যে আপনার পার্সেন্টেজ অফ প্রফিটটা কী? অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন, আমরা যে পদ্ধতিতে আমরা ট্রেডিং করি বা ইনভেস্টমেন্ট করি, আমাদের কিন্তু 30 থেকে 35%, 40% প্রফিট হয়। আমাদের প্রত্যেকটা স্টক থেকে আমরা 30 to 40% প্রফিট করি। তা আপনি কি সেখান থেকে 30 কি 40% প্রফিট করতে পারছেন না। পার্সেন্টেজ চিন্তা করবেন, অর্থাৎ 1 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি কি 30 থেকে 35 কি 40 হাজার টাকা প্রফিট করতে পারছেন? আপনি ওখানে ইনভেস্ট করে দিলেন, এবার দেখলেন যে যেগুলো পেনি স্টক 4 টাকা থেকে যদি আপনার 3 টাকা হয়ে যায় বা 2 টাকা হয়ে যায়, আপনার
ক্যাপিটাল কিন্তু 50% কমে গেল। এইটা আপনারা ভাবেন না, আপনারা সেখানে গিয়ে আপনারা ইনভেস্ট করে দিচ্ছেন। এবারে লাস্ট 10 নম্বর পয়েন্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোনো লস মেকিং কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করবেন না প্লিজ। যখন ইনভেস্ট করবেন দেখে নেবেন আপনার কোম্পানির ফান্ডামেন্টাল কী। আমাকে যারা এই যেগুলো আমরা করে, অনেকেই আমি দেখি ইয়েস ব্যাংক খুব পপুলার স্টক, ইয়েস ব্যাংক খুব পপুলার স্টক, আইডিয়া ভোডাফোন খুব পপুলার স্টক, স্পাইসজেট খুব পপুলার স্টক, রিলায়েন্স পাওয়ার ইত্যাদি ইত্যাদি। কেন না? এগুলো সস্তা বলে। আচ্ছা একটা কথা বলুন তো, বাজারে এত ভালো ভালো ব্যাংক আছে, HDFC ব্যাংক, ICICI ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, স্টেট ব্যাংক, কত বড় বড় ব্যাংক আছে। আমি যে সেক্টরে আমি যাব, আমার কথা হচ্ছে সেই সেক্টরে আমি মার্কেট লিডার স্টকে ইনভেস্ট করব। আমার টাকাটা আমি 2টো স্টক কিনবো, 3টে স্টক কিনবো, কিন্তু আমি মার্কেট লিডার স্টকে ইনভেস্ট করব। আমি HDFC ব্যাংক, ICICI ব্যাংকে ইনভেস্ট না করে আমি করলাম ইয়েস ব্যাংকে ইনভেস্ট করলাম, যে ব্যাংকটা 400 টাকা থেকে 8 টাকা, 7 টাকা, 10 টাকায় পড়ে গিয়েছিল, সেই স্টকটা আমি ইনভেস্ট করলাম। সেখান থেকে আপনি কখনো বেরিয়ে আসতে পারেন হয়তো, হ্যাঁ এইখানে পারা যাবে যদি আপনি খুব ভালো চার্ট দেখতে পারেন, আপনি খুব চার্ট স্পেশালিস্ট হন, তাহলে আপনি এইখানে সুইং ট্রেডিং করে আপনি কিছু পয়সা কামাতে পারবেন, অবশ্যই পারবেন। এই ধরুন এই রিলায়েন্স পাওয়ার যেটা বললাম, যারা 33, 34, 35 টাকা দেখবেন, আমি চার্ট আজকে দেখাবো না কারণ অনেক বড় হয়ে যাবে। চার্টে গেলে আপনারা দেখবেন যে 33, 34 টাকা বেরিয়ে ধরেছিল, তারা কিন্তু ওপরে গিয়ে একটা পার্সেন্টেজ প্রফিট নিয়ে, বেশি লোভ না করে প্রফিটটাকে নিয়ে বেরিয়ে। এইসব স্টক হচ্ছে আমি ধরবো, কিছুটা প্রফিট করবো, করে বেরিয়ে আসবো, জাস্ট কিছু প্রফিটটা পেয়ে নেওয়ার জন্য। অনেকে আমি দেখেছি যে আইডিয়া ভোডাফোন হচ্ছে, এই নিয়ে মার্কেটে বিরাট কথা হচ্ছে, আইডিয়া ভোডাফোন নাকি 3 গুণ 4 গুণ 10 গুণ হয়ে যাবে। হয়েছে কি? আরে আমার কাছে যখন ভারতী এয়ারটেল আছে, আমার কাছে এয়ারটেলের মধ্যে একটা কোম্পানি যখন মার্কেটে আমাদের কাছে আছে, যেখানে যদি আমাদের রিলায়েন্সের জিও আছে, আমরা সেইটা ছেড়ে আমরা চলে যাবো আমরা আইডিয়া ভোডাফোনে কেন? কারণটা কি বলুন তো? আমরা সেটাই করি। আজকের যে এভিয়েশন সেক্টর, অর্থাৎ যেটা আমাদের ফ্লাইটে ছিল, প্লেনের সেক্টর, আমার কাছে একজন পোর্টফোলিও পাঠিয়েছিল, পোর্টফোলিও দেখেছিলাম, উনি করছে, আপনি হয়তো দেখছেন ভিডিওটা, দেখলে আপনি বুঝতে পারবেন যে স্পাইস জেটে ইনভেস্ট করে বসে আছেন। আমার কাছে যেখানে ইন্ডিগো আছে, আমার কাছে ইন্টারগ্লোব এভিয়েশন যেটা ইন্ডিগো শেয়ার, আমি জানি যে ফ্লাইটের মধ্যে সব থেকে ইন্ডিগো হচ্ছে লাভজনক সংস্থা। তো আমি লাভজনক সংস্থা আমি ইনভেস্ট না করে আমি করলাম কি, লস মেকিং সেক্টরে ইনভেস্ট করলাম। এই যে স্পাইস জেট, এই যে ইয়েস ব্যাংক, এই যে কটা আমি নাম বললাম, আইডিয়া ভোডাফোন, সব লস মেকিং কোম্পানি। আমি কেন লস মেকিং কোম্পানি ইনভেস্ট করবো? সুতরাং এই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করে আপনি কখনোই লাভ করতে পারবেন না, আপনার টাকা কিন্তু বরবাদ হয়ে যাবে। তাহলে আসুন আমরা করব কি, যে মার্কেট লিডার স্টক, যে সেক্টরে যেটা মার্কেট লিডার স্টক এবং যেটা আমাদের এখনও অন্ততপক্ষে 35 থেকে 40% নিচে আছে। একটা জিনিস জেনে রাখবেন যে প্রত্যেকটা স্টক কিন্তু দেখবেন 52 উইক লো বা 52 উইক হাইক দেখবেন 30 থেকে 45-40% ডিফারেন্স থাকে, কিন্তু আমরা যখন সেই স্টকটা যখন 52 উইক লোতে থাকে আমাদের দৃষ্টি যায় না। আমাদের দৃষ্টি যায় কোনটা? যে স্টকটা 60% বেড়ে গেছে সেখানে কি আমাদের দৃষ্টি যায়। খুব মজার ব্যাপার এগুলো, জানেন তো? এইগুলোর দিকে আপনারা লক্ষ্য দিন। আশা করি এগুলো যদি আপনারা মেনটেন করে চলেন, তাহলে আপনারা আগামী দিনে আপনার লাভের মুখ দেখবেন। দেখুন, লাভ স্টক মার্কেটে লাভ করা খুব, যদিও আমি বললাম 1%, কিন্তু খুব যে একটা কঠিন ব্যাপার তা কিন্তু নয়। স্টক মার্কেটে লাভ করতে শুধু আপনার কী দরকার? আপনার ধৈর্য দরকার, আপনার একটু সামান্য একটু বুদ্ধি দরকার, আর আপনাকে ডিসিপ্লিনড হতে হবে। সেটা মেন জিনিস, ইউ শুড বি ডিসিপ্লিনড হন। আর একটা কথা জেনে রাখবেন যে শেয়ার মার্কেট থেকে পয়সা করা যায়, যারা রিচম্যান হয়েছে, যারা পয়সা আয় করেছে, তারা অনলি করেছেন কিন্তু ইনভেস্টমেন্ট করে। কেউ কখনো কখনো লং টার্ম ইনভেস্টমেন্ট, কখনো কখনো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অর্থাৎ যেটাকে আমরা সুইং ট্রেডিং বলি। আপনি শর্ট টার্মও করতে পারেন, আপনি লং টার্মও করতে পারেন। এইটা করে আপনি পয়সা আয় করতে পারেন। এই ছাড়া কিন্তু আপনি আর পয়সা আয় করতে পারবেন না, কোনো রাস্তা নেই। সুতরাং আপনারা যেটা বললাম, আপনারা আশা করি আপনারা মেনে চলুন এবং আপনারা তার ফল কিন্তু আপনারা হাতে হাতে পাবেন। তো আজকে ভিডিও বাড়াবো না। যারা ভিডিওটা তখন ধৈর্য ধরে দেখলেন, আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন, আর আপনাদের বন্ধুদেরকে এটা ভিডিওটাকে আপনারা করবেন কি না, শেয়ার করবেন। আজকে বেশি ভিডিও বাড়াবো না, এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।